নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র আমাদের ক্ষেত্রে আমাদের জীবনের অনেক কিছুর পরিবর্তন করে। সেই রকমই আগামী দিনের একটা অতীব গুরুত্বপূর্ণ একটা সময় আসতে চলেছে, যেটা হচ্ছে অম্বুবাচী। অর্থাৎ এই অম্বুবাচীর কথার অর্থটা কি আমরা একটু দেখে নিই। প্রথমত বলছে যে ভগবতীর মায়ের অর্থাৎ ষোড়শ যাত্রার মধ্যে এটা একটা অন্যতম যাত্রা হচ্ছে অম্বুবাচী। এই অম্বুবাচী কথাটা এসেছে সংস্কৃত শব্দ থেকে, অর্থাৎ অম্ব শব্দের অর্থ হচ্ছে জল, আর বাঁচি শব্দের অর্থে প্রচুর, মানে অত্যাধিক, অতীব। অর্থাৎ এই সময় প্রচুর জল হয়, বৃষ্টি হয় দেখবেন, এবং চারিদিকে বৃষ্টিতে গর্ত যত আছে সব পরিপূর্ণ হয়ে যায়, নদী নালা সমস্ত জায়গা। এবং এই সময় জলের আকারও পরিবর্তন হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তার রং পরিবর্তন করে। দেখবেন যে নদীর যে জলটা প্রবাহিত হয় তার জলের আকার এবং তার সঙ্গে জলের রং পরিবর্তন হয়, একটু লালচে ভাব নিয়ে নেয়। তাহলে এই হচ্ছে, এবং এই সময় সেই জন্য বলা হচ্ছে এই সময় প্রচুর বৃষ্টি হয়। সেই জন্য ধরিত্রী অর্থাৎ মাটির বিভিন্ন যে কোষ বা যে সূক্ষ্ম সূক্ষ্ম যে কণাগুলো, সেগুলো পরিপূর্ণতা পায়। কারণ এই রোদ মানে ভীষণ রোদ এবং তাপে যে কণাগুলো এক সময় খুব অন্যরকম আকার নিয়ে নিয়েছিল, কোথাও কোথাও দেখবেন মাটির মধ্যে চিড় ধরে গেছিলো। যদি আপনি মাঠের দিকে যান তাহলে দেখবেন মাটির জায়গায় জায়গায় একদম মাঝে মাঝে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। তো এইরকম অবস্থা হয়ে যায়, কোণাগুলো একটা মানে জড়ো সড়ো হয়ে যায়। এবং সেইগুলো অর্থাৎ সেই অবস্থায় যখন চলে তখন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য, অর্থাৎ এই অম্বুবাচীর কারণে যে বৃষ্টির জল মাটিতে পড়ে এবং সেই মাটির কণাগুলো ধীরে 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 সিক্ত হয়। এবং এই সিক্ত হওয়া মানে সেই মাটির ধারণ ক্ষমতা আরও বেড়ে যাওয়া, অর্থাৎ নবযৌবন ফিরে পাওয়া। অর্থাৎ এই মাটি বা ধরিত্রী তিনি নবযৌবন ফিরে পান, অর্থাৎ মাটির আবার আকারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে গর্তগুলো হয়ে যাচ্ছিল, যে ফাটল তৈরি হয়ে যাচ্ছিল, দেখবেন এমনিতে জমির মধ্যেই ফাটল তৈরি হয়ে যাচ্ছে কারণ জল না থাকার জন্য। তাহলে সেই জায়গাগুলো পরিপূর্ণতা পায় এবং নবযৌবন শুরু হয়। এবং সেই সময় কি হয়, চাষিরা দেখবেন যে ওই সময় তার কৃষি জমিতে ফসল উৎপাদনের জন্য বীজ রোপণ করেন, বীজ ছড়িয়ে দেন। এবং এই সময়কালটাকে বলা হয় কি না, অম্বুবাচী। এবার এই অম্বুবাচীর স্থিতিকাল কখন হয় এটা ক্লিয়ার ভাবে শুনুন। এই অম্বুবাচীর স্থিতিকাল হচ্ছে, আমাদের 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে, এবং এই 9টা গ্রহের মধ্যে 2টো ছায়া গ্রহ আছে। রবির অবস্থান অর্থাৎ ওই নক্ষত্রগত কানেকশন অনুযায়ী প্রত্যেকটা নক্ষত্রের সঙ্গে প্রত্যেকটা গ্রহের কানেকশন রয়েছে। তা এই মধ্যে আদ্রা নক্ষত্র, যে আদ্রা নক্ষত্রের প্রথম পাদটা অবস্থান করে মিথুন রাশিতে, অর্থাৎ আদ্রা নক্ষত্রের প্রথম পাদটা অবস্থান করে বৃষ রাশিতে, দ্বিতীয় পাদ হচ্ছে মিথুন রাশির থেকে কানেকশন, তৃতীয় পাদ মিথুন রাশি, চতুর্থ পাদও মিথুন রাশিতে থাকে। অর্থাৎ প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে পাদ, মানে 4টে ভাগে বিভক্ত হয়। এবং এই এক একটা নক্ষত্রের মান হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট, আর এক একটা পাদের যে ভাগের যে স্প্যানটা সেটা হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ মিথুন রাশিতে যখন প্রথম পাদ আদ্রা নক্ষত্রে শুরু হয়, প্রথম পাদ মানে এখানে কিন্তু দ্বিতীয় পাদ, অর্থাৎ মিথুন রাশির আদ্রা নক্ষত্রের দ্বিতীয় পাদ
মিথুন রাশিতে প্রথম পাদে কানেক্ট হয়, অর্থাৎ প্রথমেই কানেকশন হয়। এবং সূর্য যখন ওই দ্বিতীয় পাদটা, অর্থাৎ আদ্রা নক্ষত্রের দ্বিতীয় পাদ, মানে 6°20', 6°40' থেকে কানেকশন পায়, এবং ওই পরবর্তী 3°20' পর্যন্ত এই সময়কাল, এই অম্বাবাচী চলে। এবং এই সময়কালে তখন প্রচুর জলধারা এই ধরিত্রীর বুকে অঝরে ঝরতে থাকে, এবং সেই সময় ধরিত্রী রজস্বলা হয় বলা হয়, এবং সে সুফলা এবং শস্য শ্যামলায় পরিপূর্ণতা পাওয়ার জন্য উপযুক্ত হয়। এটাই হচ্ছে অম্বাবচীর কারণ। এবং এই যে নক্ষত্রগত কানেকশন বললাম, এবং এই বছরে যেটা বিশেষ করে এই বছরে আমরা যে সময়কাল দেখব, কারণ এটা পঞ্জিকার যে নির্দিষ্ট একটা কানেকশন রয়েছে, পঞ্জিকাতে 2 থেকে 1, কখনো কখনো 1.5 ঘন্টা 2 ঘন্টা ডিফারেন্স হয়, কখনো কখনো তার থেকে বেশি হয়। অর্থাৎ এই নক্ষত্রগত কানেকশন, যেটা বলা হয় যে আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা একটা মত রয়েছে, যেটা একদম জ্যোতিষশাস্ত্র ক্যালকুলেটেড। তাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আপনাদেরকে যে বিষয়টা বলবো, যে অম্বাবচীর কখন প্রবৃত্তি আর কখন নিবৃত্তি, অর্থাৎ কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। এখানে বলা হচ্ছে এই 2026-এর 22শে জুন সোমবার শুরু হবে এবং শেষ হবে 26শে জুন শুক্রবার শেষ হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 22শে জুন রাত 7:38 সময়ে মিথুন রাশিতে প্রথম সূর্যের টাচ পাবে, অর্থাৎ মিথুন রাশিতে ওই আদ্রা নক্ষত্রের সেকেন্ড পাদে সূর্য কানেকশন পাবে, এবং সেটা 3°20' পর্যন্ত পরবর্তীতে, অর্থাৎ ওই 6°40 থেকে পরবর্তী 3°20' পর্যন্ত, অর্থাৎ ওই মিথুন রাশি থেকে মিথুন রাশির টাচের পর 3°20' যতক্ষণ না সূর্য ওখান থেকে বেরোবে ততক্ষণ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি জলধারা পড়বে, এবং ততক্ষণ এই অম্বাবচীর কিন্তু চলবে, অর্থাৎ প্রবৃত্তি থেকে নিবৃত্তি পর্যন্ত। এবং এটা শেষ হবে 26শে জুন 10টা, অর্থাৎ 26শে জুন রাত 10:57 পর্যন্ত এটা চলবে 26শে জুন। এবং পরের দিন হচ্ছে 27 তারিখ, এই হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে মন্দির উন্মোচন করা হবে, অর্থাৎ মন্দিরের মেন দরজা খুলে দেওয়া হবে। বিশেষ করে এটা কামাখ্যা পীঠের সেই নির্দিষ্ট জায়গায় সেই নির্দিষ্ট ক্রিয়াগুলো চলবে, এবং অন্যান্য ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন দেবত্ব স্থানেও বিভিন্নভাবে সেটা মেনে চলা হয়। এবং এটা বাংলায় বলা হচ্ছে 6ই আষাঢ় থেকে 10ই আষাঢ় পর্যন্ত এই পালন করা হবে। লোকবিশ্বাস অনুযায়ী অম্বাবচীর সময় বলছে ধরিত্রী মাতাকে ঋতুমতী বলে অভিহিত করা হয় বা ধরা হয়, এবং আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের এই নির্দিষ্ট পর্যায়ে পৃথিবীর উর্বরতা বৃদ্ধি পায়, এবং যা নতুন ফসল এবং বীজের প্রতীক হিসাবে কাজ করে। তাই এই তিথি প্রকৃতি এবং সৃষ্টির সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে। এই অম্বাবচী উপলক্ষে অসমের কামাখ্যা পীঠ, সেই নীল পর্বতের সেখানে যে মা কামাখ্যার মন্দির রয়েছে, সেখানে মেলা হয়, এবং এখানে বিভিন্ন, শুধু দেশের মধ্যে না, দেশ বিদেশের বিভিন্ন জায়গার থেকে সাধু সন্তরা এসে সেখানে তাদের নির্দিষ্টভাবে তাদের যে মন্ত্র জপ তপ এর মাধ্যমে সেই জায়গাটাকে অতীব জাগ্রত করে। এটাই হচ্ছে মেন বিষয়। এবার আসবো যে এই সময়টা কি করণীয়। একটা নির্দিষ্ট সময়কাল নির্দিষ্টভাবে রয়েছে,
তাহলে সেক্ষেত্রে আপনি কি করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, কি ক্ষেত্রে খারাপ হবে, কি কি করবেন, কয়েকটা জিনিস বলে দিই। কারণ এই নির্দিষ্ট সময়টা আপনি আপনাকে যতটা সংশোধন করবেন ততও ভালো হবে। কারণ আপনি কিন্তু অন্য কোনো জায়গায় নেই, আপনি এই ধরিত্রীর বুকেই অবস্থান করছেন, পৃথিবীর বুকে আপনি অবস্থান করছেন। তাহলে প্রথম অবস্থায় বলছে যে বাড়িতে কোনো শুভ কাজ এই সময় করা উচিত না, কোনো শুভ তিথি বা শুভ কাজ করবেন না। এবং শাস্ত্রীয় মতে অম্বুবাচীর 3 দিন ধরে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় করা হয় না, যেমন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, এগুলো বন্ধ থাকে। আপনি এমনি সাধারণতই দেখবেন এগুলো বন্ধ থাকে। এবং এই সময়টা কি করা হয়, মাতৃস্থানীয় অর্থাৎ মাতৃমূর্তি যেগুলো রয়েছে, শক্তি মূর্তি, সেগুলো তাদেরকে কিন্তু খুব অতীব যত্ন করা হয়। এই সময়কাল তাদেরকে অতীব যত্ন করে তাদেরকে ভোগ নিবেদন করা হয়। এবং কোনো সংকল্প ছাড়া পুজো, এই সময় যা হবে সংকল্পবিহীন পুজো পাঠ হবে। এবং মাতৃমূর্তি যা আছে তাদেরকে অতীব যত্ন সহকারে, এবং তাদের জন্য কোনো রকমের বিরক্ত বোধ না হয়। অর্থাৎ আপনি একটা মানুষ, আপনি যদি অসুস্থ হন, আপনার সামনে যদি কোনো রকমের বিরক্তিকর জিনিস দেখেন, যেমন আপনার মধ্যে মানসিক সমস্যা তৈরি হয় বা মনের দিক দিয়ে আপনার সমস্যা তৈরি হয়, ঠিক সেই রকমই আপনি সেই মাতৃমূর্তি বা দেবী মূর্তি যা দেখবেন সেটা তার ক্ষেত্রেও কিন্তু সেই কিন্তু উপযুক্ত। এবং সেই ক্ষেত্রে আপনি সেইভাবে চলবেন এবং অতীব যত্ন সহকারে তাদেরকে ভোগ নিবেদন করবেন। এবং খুব জরুরি কোনো দরকার না থাকলে এই সময় বাইরে যাবেন না, নিজের বাড়িতে থাকার চেষ্টা করবেন। আর তার সঙ্গে সঙ্গে এর আগ মুহূর্তে অর্থাৎ এই 22 তারিখের আগে বা অর্থাৎ এই 22 থেকে 27 তারিখ পর্যন্ত ইংরাজি জুন মাস, আর এদিকে হচ্ছে বাংলার 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়কাল, ঠিক তার আগে তুলসী গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দেবেন যাতে ওখানে জল না জমে যায়। এবং এই দিনের শেষে অর্থাৎ তারপরে কি হচ্ছে, তারপরে এই পবিত্রি অর্থাৎ যেদিনকে শেষ হয়ে যাচ্ছে সেদিনকে কি করবেন না, ঠাকুরকে খুব সুন্দরভাবে সিংহাসনে দেখবেন, অনেকে সিংহাসনের মধ্যে ঠাকুরকে রাখেন, তাহলে ওই সময় ঠাকুরের সমস্ত বস্ত্র যা আছে এবং সিংহাসনের ওপর যত কাপড়ের জিনিস আছে, সুতো কটনের যা জিনিস আছে, সেগুলোর পরিবর্তন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। এবং নতুন করে ওই 27 তারিখের ওই অম্বুবাচীর যে নিবৃত্তির পর সময়টা দেখে নেবেন, তারপরে সেটাকে আবার নতুন করে পুজো পাঠ করার উপযুক্ত জায়গা তৈরি করবেন। আর কি করছে বলছে যে এই সময় অর্থাৎ এই যে 3টে দিন অর্থাৎ 22, 23, 24, 25, 26, 27, এই এখানে বলা হচ্ছে 6 দিন কিন্তু 5 দিন এই সময়কাল চেষ্টা করবেন মেয়েদেরকে উপযুক্ত কোনো আপনি যদি আপনার মনের পছন্দ আপনার যেটা ভালো লাগবে সেই ধরনের উপহার মেয়েদেরকে দেবেন। অর্থাৎ কোনো কুমারী মেয়েদেরকে দিলে অতীব শুভ হবে এই সময়। এবং এর সঙ্গে সঙ্গে তাদের কি বলবেন, তাদের পছন্দের মতো কোনো খাবার আপনি দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অতীব শুভ হবে। আর কোনো দুস্থ মানুষকে যদি দেখেন তাহলে সেই দুস্থ মানুষদেরকেও কিন্তু আপনি আপনার সাধ্য মতো খাবার, অর্থাৎ বলা হয় যে অন্ন বাসস্থান, এইগুলো অর্থাৎ বাসস্থান তো না, আপনি অন্ন দিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে বস্ত্র দিতে পারেন, এগুলো আপনি দিয়ে তাকে সহযোগিতা করতে পারেন, তাহলে আপনার জীবনের উন্নতি হবে। আর এই কটা দিন বিশেষ করে এই 22 থেকে 27 তারিখ পর্যন্ত এবং এদিকে 9 থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়কাল, অর্থাৎ 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়কালটা, 7 থেকে 12 তারিখ আষাঢ় মাস, আর ইংরাজি জুন মাসের 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই কটা দিন আপনারা যত সকাল সকাল উঠতে পারেন, যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে পারেন, উঠে স্নান করে
শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে আপনি যদি জপ তপ করতে পারেন, জপ করতে পারেন, আপনার যে গুরু মন্ত্র রয়েছে সেই মন্ত্র জপ করতে পারেন, তাহলেও অতীব শুভ হবে। এবং গুরু মন্ত্র জপ করা অতীব শুভ। এবং এই সঙ্গে সঙ্গে কি করা হচ্ছে না, এই সময় অর্থাৎ এই যখন নিবৃত্তি হবে, মানে আপনার যে অম্বুবাচী যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি আপনার গৃহের মেন গেটের সামনে লাল সুতো দেবেন, এবং এই লাল সুতোর সঙ্গে আপনি যে পাতা, অর্থাৎ এই আমের পাতা, আম পাতা 11টা আম পাতা লাল সুতোর সঙ্গে বেঁধে আপনি আপনার দরজার সামনে টাঙিয়ে দেবেন। দেখবেন যে আপনার জীবন, আপনাদের গৃহে হয়তো অনেক ক্ষেত্রে শুভ কাজ হচ্ছে না, অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে আর কি করবেন, আপনি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখবেন, তাতে আপনার গৃহের, আপনার সংসারের উন্নতি হবে এবং আপনাদের দুজনের ক্ষেত্রে তার উন্নতির প্রভাব আপনি পাবেন, না হলে সমস্যা তৈরি হবে। এই কটা জিনিস অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে তো আরও অনেক জিনিস রয়েছে যেগুলো এই সময় করাই হয় না, যেমন মাটি খুঁড়তে নেই, কৃষকদের চাষবাস এই সময় বন্ধ রাখেন তারা, কারণ সেই সময় কোনো রকমের কারণ ধরিত্রীর সেই সময় অবশ্যই রজস্বলা, সেই সময় তার মেন যে কাজই হচ্ছে সেই ধরিত্রীর বুকেই কাজ করা। তো সেই জায়গায় সেই ক্ষেত্রে ওনারাও কিন্তু এই 5টা দিন নিজেরা বিশ্রামে থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী যে স্টেপ, পরবর্তীতে কিভাবে তারা ফসল উৎপাদন করবে সেই ধরিত্রীর বুক থেকে, তার জন্য একটা নির্দিষ্ট প্ল্যানিং করেন এবং পরবর্তীতে সেইভাবে সেগুলো করে থাকেন। তাহলে এইগুলোই হচ্ছে কিন্তু এই সময়, কারণ এখানে একটা জিনিস বিশেষভাবে কার্যকরী রয়েছে, কারণ এই অম্বাবচীর যেটা মেন উদ্দেশ্য যে ধরিত্রী এই সময় রজস্বলা হন এবং পরিপূর্ণতা পান। দেখবেন আমাদের মানব জন্মের বা মানুষ জন্মে যে কানেকশনগুলো পাবেন, আপনি আপনার জীবনেও দেখবেন আপনার হয়তো একটা সময় ছোটবেলা ছিল, শৈশবকাল ছিল, তারপরে কৈশোরকাল, তারপরে তার আগে হয়তো বাল্যকাল, কৈশোরকাল, তারপরে একটার পর একটা স্টেপ বাই স্টেপ জীবনের পরিবর্তন করেছেন। ছোটবেলা হয়তো আপনি বাবা মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে হাঁটতে হয় শিখেছেন, তারপরে হয়তো পড়াশোনার মধ্যে গেছেন, তারপরে বন্ধু বান্ধব হয়েছে, তারপরে পরবর্তী জীবনযাপনের জন্য উপযুক্ত বিবাহের জায়গা হয়েছে, তারপরে পরবর্তী জেনারেশনের জন্য প্রস্তুতি নিয়েছেন, নিজের কেরিয়ারকে তৈরি করেছেন যাতে অর্থ রোজগার করে সেই অর্থের বিনিময়ে আপনি আগামী দিনে আপনার স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারেন। এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের জীবনে আসে। কিন্তু কখনো কখনো দেখেছেন যে দেখা গেলো পরবর্তী জেনারেশনের জায়গায় যদি ব্লকেজ থাকে, পরবর্তী জেনারেশনে যদি আপনার সমস্যা থাকে, দেখা গেলো যেটা হচ্ছে সন্তান আসছে না। এর সঙ্গে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে এই অমাবাসীর নির্দিষ্ট তিথি, কারণ এই সময় ধরিত্রী যেমন রজস্বলা হন এবং পরিপূর্ণতা পেয়ে পরবর্তীতে সুজলা সুফলা এবং শস্য শ্যামলার পরিপূর্ণতা লাভ করেন, সেই রকমই কিন্তু প্রত্যেকটা নারী কিন্তু এই সময় তারা আগামী দিনের জন্য একটা উপযুক্ত, অর্থাৎ যে বিষয় মেনলি যে বংশ বিস্তারের জন্য উপযুক্ত হন। এবং এই সময়টাই দেখবেন যে আমরা কি করি, যে যারা বিধবা আছেন সেই সময় তাদের খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন থাকে, তারা অনেক বিষয় খায় না, অর্থাৎ গরম খাবার খাওয়া নিষেধ, তারা গরম কোনো খাবার খান না। দেখবেন যে আগের অর্থাৎ মুড়ি মুড়কি এইগুলোই অনেক সময় খেয়ে থাকে। এগুলো বিগত দিনে বহুল প্রচলিত ছিল, এখন কর্মের সঙ্গে তাল মিলিয়ে সমাজের কিছু পরিবর্তনের কারণে অনেক সময় সেটা হয়ে ওঠে না, কিন্তু যারা মানেন তারা কিন্তু খুব গুরুত্ব দিয়ে মানেন। এবং সেই জন্য মেন বিষয় যেটা হচ্ছে, যাদের সন্তান আসছে না, আপনারা হয়তো বিবাহ হয়ে গেছে, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, আলটিমেটলি কোনো রকমের সন্তানের থেকে বা সন্তানের মুখ আপনি দেখতে পাচ্ছেন না বা পাননি এখনো, বা কারোর ক্ষেত্রে দেখবেন বারংবার সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটা একটা বড় রকমের সমস্যা এবং পরবর্তী জেনারেশনের একটা ব্লকেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবং সেই জন্য একটা স্বামী স্ত্রীর সম্পূর্ণতা পায় যখন তার জীবনে সন্তান আসে। পরবর্তী জেনারেশনের জায়গা যেন যখন সঠিক হয় ততক্ষণ না কিন্তু সেইটা পরিপূর্ণতা পায় না। তাই এই নির্দিষ্ট তিথি যাদের ক্ষেত্রে সমস্যা, সন্তান আসছে না বা কারোর ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, অর্থাৎ এই বিবাহটাও কিন্তু পরবর্তী জেনারেশনের জন্য একটা উপযুক্ত সময়। তাহলে অনেকের ক্ষেত্রে বিবাহের বন্ধন হচ্ছে, বিবাহ হচ্ছে না কোনো না কোনো কারণে লাস্টে গিয়ে, কারণ এটা সর্বদাই আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী। দেখবেন অনেক সময় যে বিবাহের উপযুক্ত জায়গা তৈরি হয়ে গেল, দুজন দুজনকে চেনে জানে, সব কিছু ফাইনাল, লাস্টে গিয়ে বিবাহ হলো না। কারোর ক্ষেত্রে বারংবার বাধা পাচ্ছে, কারোর ক্ষেত্রে বিবাহের কোনো যোগাযোগই আসছে না। তাহলে এইরকম একটা জায়গা, এই শুভ তিথিটা কাজে লাগান। এই অতীব গুরুত্বপূর্ণ যে তিথি, যে তিথিতে আপনার জীবনের যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা এবং তার সঙ্গে সঙ্গে যে নেগেটিভ ভাইব্রেশন আপনার ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন হয়ে রয়েছে, যেটা আপনার মধ্যে প্রভাবিত হচ্ছে, যেটার জন্য আপনার সন্তান আসছে না, সেটাকে উপযুক্ত প্রতিকার প্রতিবিধানের এই একটা সময় রয়েছে। আর কারোর ক্ষেত্রে বিবাহ হচ্ছে না, সেটার জন্যও এই উপযুক্ত প্রতিকার প্রতিবিধানের একটা জায়গা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস রয়েছে, কারণ এই সময় কামাখ্যা ধাম অতীব গুরুত্বপূর্ণ হয়, কারণ এটা নীলাচল পর্বতে দশ মহাবিদ্যার অবস্থান রয়েছে। প্রত্যেকটা দেবী কিন্তু এখানে এই সময় জাগ্রত হয়ে যান, এবং এই দশ মহাবিদ্যা তার সঙ্গে সঙ্গে কামাখ্যা ধাম, যেটা যোনিপীঠ বলে অভিহিত করা হয়। এখানে সেই 51 পীঠের মধ্যে একটা পীঠকে কানেক্ট করা হয়, যার কারণ সেই মায়ের যোনি কুণ্ড এখানেই পড়েছিল, এবং সেই জন্য এটাকে যোনিপীঠ বলে আখ্যা দেওয়া হয়েছিল। এবং এটা কামদেব, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যিনি এটাকে অতীব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছিলেন। কারণ তিনি কামদেব, তিনি কিন্তু অভিশাপ পেয়েছিলেন শিবের কাছে। কারণ শিবের, তিনি কি করেছিলেন না, শিবের ধ্যান ভঙ্গ করেছিলেন পার্বতীর কথা অনুযায়ী, এবং সেই ধ্যান ভঙ্গ করার জন্য তার উপর যে প্রয়োগ হয়েছিল তার ত্রিনেত্র থেকে, সেই ত্রিনেত্রের প্রয়োগে সে কিন্তু মানে ভস্ম হয়ে গেছিল। শেষ পর্যন্ত তার স্ত্রী রতি কিন্তু সেই মহাদেবের কাছে কাতর প্রার্থনা করে আবার কিন্তু তার সেই জায়গা ফিরে পাওয়ার জন্য তাকে বলেছিল যে হ্যাঁ, সেই 51 পীঠের মধ্যে একটা পীঠ যেটা নীলাচল পর্বতে রয়েছে, সেই যেখানে সতীর যোনি পড়েছিল, সেইখানে গিয়ে সেটাকে জাগ্রত করতে হবে। অর্থাৎ সেখানে মানুষকে সেই জায়গাটাকে পরিপূর্ণতা নিয়ে আসতে হবে। সেই জন্য তাকে সেই আদেশ করেছিল, এবং সেটা তিনি করেছিলেন বলেই এই পীঠটার নাম হচ্ছে কি না, কামাখ্যা পীঠ। এবং সেই জন্য এটা অতীব গুরুত্বপূর্ণ তন্ত্রের শাস্ত্রের জন্য, এবং এটাকে বলা হয় তন্ত্রের আতুর ঘর। এবং এখানে গুপ্ত বিভিন্ন ধরনের ক্রিয়া, যেগুলো করলে সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়। সেই জন্য যাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তি রয়েছে, দাম্পত্য অস্থিরতার জায়গা রয়েছে, কেউ দেখা গেল কোনো সম্পর্কে যুক্ত রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেই জায়গাগুলোর এইগুলোর প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট জায়গা। যাদের ক্ষেত্রে এই ধরনের কঠিন থেকে কঠিনতম সমস্যা, হয়তো আপনার জীবনের যেগুলো হওয়া জিনিস সেগুলো লাস্টে গিয়ে আটকে যাচ্ছে, সেটা হচ্ছে কর্ম, সেটা হতে পারে আপনার প্রমোশন, যেটা হতে পারে আপনার শত্রু বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দিচ্ছে, সেটা হতে পারে আপনার জীবনের একটা বড় রকমের কিছু অ্যাচিভমেন্ট, হয়তো আপনার জীবনের, আপনার দাম্পত্য জীবনের একটা বড় স্বপ্ন, সেইগুলো পরিপূর্ণতা পাচ্ছে না। তাহলে এই সময়গুলো এবং এই সঙ্গে সঙ্গে এই নির্দিষ্ট স্থানে প্রতিকার প্রতিবিধান করলে আপনার সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে নোট ডাউন করুন। কারণ আমি আবার বলছি, আমি কিন্তু শুধু এই সময়টা যাই না, বছরে অনেকবার যাই কামাখ্যা পীঠে, এবং নির্দিষ্ট ক্রিয়া বলে তাদের কিন্তু প্রতিকার প্রতিবিধান দিয়ে থাকি, এবং এই সময়তে অবশ্যই যাব, এবং সেখানে একটা নির্দিষ্ট সময় ধরে আমি থাকব। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার নোট ডাউন করুন। কারণ বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে, শুনতে থাকুন। আজ যাওয়ার শেষে আবার বলছি, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।
ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সি আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলেই কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক 41 কি 42 ডেজ এর পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের উপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম। না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, কত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে, আপনি তো L1 হয়েছেন। 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছে। আচ্ছা, এই একটা গেল। তারপরে এটা টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনে 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন, যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেবে, আমি বলি না, দরকার নেই। তাহলে অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই। অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করি। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো
মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সেই করতে পারে এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যা। গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে এবং তারা এই আবার বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে তার সূত্র ধরে, তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে, আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী এবং সেই জন্য আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে তার আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এটা এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয় এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলেই বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গা থেকে বেরিয়ে আসলেন এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয় তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে।
আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়, এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। ক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট, সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে। এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার উপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্ন ভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্ন ভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলো কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয় এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিনতর কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।